হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভুটান সফরের তৃতীয় দিন। আমরা প্রথম দিন ফুলসিলিংয়েই ছিলাম, সেখান থেকে পারমিশন করিয়ে নিয়ে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা ফুলসিলিং ছেড়ে বেরিয়ে এসেছিলাম থিম্পুর উদ্দেশ্যে। এবং পথে আস্তে আস্তে আমরা অবশ্যই সাইট সিন করেছিলাম। রাস্তার ধারে যেগুলো পড়েছিল সেই জিনিসগুলোই, কিন্তু নতুন করে কিন্তু কোনো সাইট সিন কিন্তু আমাদের হয়নি। আর আজকে হলো আমাদের সেই ভুটান সফরে তৃতীয় দিন। আমরা কিন্তু গতকালই থিম্পু এসে পৌঁছেছি। আর এই থিম্পু থেকেই আজকে কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে অনেক কটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করা হবে। দারুণ এনজয় করছি। আর আপনারা একটু দেখুন, অসম্ভব সুন্দর প্রকৃতি, যা নাকি সত্যি মনোমুগ্ধকর। ইভেন আপনারা শুধু একবার দেখুন যে এটা সত্যি মনে হচ্ছে আমরা স্বর্গে আছি। বাহ, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। অনেক জায়গার পাহাড়েই গেছি, তবে এক এক জায়গার পাহাড়ের সৌন্দর্য কিন্তু এক এক রকম। এখানে কিন্তু সৌন্দর্য কিন্তু দেখো অন্যরকম। যদিও আমি ভিডিওটা তৈরি করছি হোটেলের ব্যালকনি থেকে, তবে যখন বাইরে বেরোবো, এখনই আমরা নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট সারবো, সেরে আমরা 9টার সময় বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এটা হলো ভুটানের টাইম, যদিও আমাদের টাইম থেকে ভুটানের টাইম আধা ঘন্টা এগিয়ে রয়েছে। আমাদের ইন্ডিয়ার টাইম এখন 7:30। আমরা গতকাল থিম্পু এসে পৌঁছেছি, আর আজকে আমাদের সফরের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অনেক কিছুই রয়েছে, কিন্তু কথা হলো আমার প্রচণ্ড গ্যাস হয়েছে, কি খাবো জানি না। আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকাল রাতে কিন্তু ঢুকেই কিন্তু আমরা ভূমিকম্পের যে ঝাঁকুনি খেয়েছি, তাতে সকলেই ভীষণ ভীত হয়েছিলাম। তবে যাই হোক, তারপরে আর কোনো আফটার শক আমরা বুঝতে পারিনি। এই যে খাবার দাবারে রয়েছে অনেক কিছুই, এখন দেখি কী নিই। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব, কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যাক, তাহলে আজকে টিফিনটা মন মতো হয়েছে, বলো। একদম একদম। আমি অবশ্য ফ্রুট নিলাম না, ফ্রুট নিলাম না, আর তোমার দুধ চাটাও নিলাম না। এমনি ব্ল্যাক কফি একটু নিলাম, ফ্রুট ইচ্ছা করে নিলাম না, সকাল সকাল না। এই যে আমার টিফিন। ভুটান ভ্রমণের তৃতীয় দিনে আমরা থিম্পুর চোলেখান জিয়াং হোটেলে ছিলাম। এর একটা ছোট্ট ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল। হোটেলটির পরিবেশ ছিল পরিচ্ছন্ন, শান্ত ও আরামদায়ক, যা সারাদিন ঘোরাঘুরির পর বিশ্রামের জন্য একেবারে উপযুক্ত। কর্মীদের ব্যবহার ছিল আন্তরিক ও অতিথিপরায়ণ, ফলে শুরু থেকেই আপন বলে মনে হয়েছে। আমরা এখানে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনার করেছি। ব্রেকফাস্টে ছিল সুস্বাদু ও পুষ্টিকর নানা ধরনের খাবার, যা দিনের শুরুটাকে আনন্দময় করে তুলেছে। রাতের ডিনারও ছিল অত্যন্ত সুস্বাদু, পরিপাটি পরিবেশন ও মানসম্মত। সব মিলিয়ে থাকা, খাওয়া এবং সেবার মান ছিল খুবই সন্তুষ্টজনক। থিম্পু ভ্রমণের আরামদায়ক ও সুন্দর থাকার অভিজ্ঞতা চাইলে চোলেখান জিয়াং হোটেলে অবশ্যই তোমরা চলে আসতে পারো। হোটেলের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জেনে নিতে পারো। আজকে আমাদের প্রধান গন্তব্য হলো থিম্পুর বিশাল বুদ্ধ মূর্তির মন্দির। এই মন্দিরটির নাম হলো বুদ্ধ ডর্ডেন মা। উচ্চতা প্রায় 54 মিটার, সেই পাহাড়ের ওপরে অবস্থিত। থিম্পুর হোটেল থেকে বুদ্ধ ডর্ডেন মার পথে এক অনিন্দ সুন্দর যাত্রা। আজ আমরা ভুটানের রাজধানী থিম্পুর হোটেল থেকে রওনা দিচ্ছি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান বুদ্ধ ডর্ডেনার উদ্দেশ্যে। দূরত্ব খুব বেশি নয়, মাত্র 8 মিনিটের পথ, কিন্তু এই অল্প সময়ের যাত্রাটুকুই যেন এক অপূর্ব সৌন্দর্যের অধ্যায়। হোটেল ছেড়ে গাড়ি এগিয়ে যেতেই চোখে পড়ে থিম্পুর পরিচ্ছন্ন, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ। রাস্তার দুধারে সারি সারি সুন্দর বাড়িঘর, প্রতিটি বাড়ির স্থাপত্যে ভুটানের ঐতিহ্য স্পষ্ট।
কাঠের কারুকাজ করা জানালা, রঙিন নকশা আর পরিপাটি নির্মাণ যেন প্রতিটি বাড়িকে আলাদা আলাদা পরিচয় দিয়েছে। পথের ধারে উঠছে রঙিন প্রার্থনার পতাকা, পাহাড়ি বাতাসে পতাকাগুলোর দোল খাওয়া যেন প্রকৃতির সঙ্গে প্রার্থনার এক নীরব মিলন। ভুটানের মানুষের বিশ্বাস এই পতাকার লেখা প্রার্থনা বাতাসের সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সকলের জীবনে শান্তি ও মঙ্গল বয়ে আনে। এগিয়ে চলার সঙ্গে সঙ্গে চোখে পড়ে ঝকঝকে পরিষ্কার রাস্তা, কোথাও অযথা হর্নের শব্দ নেই, নেই যানজটের কোলাহল। সবাই নিয়ম মেনে চলেছেন। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, ছোট ছোট ফুলের বাগান আর পাহাড়ের ঢালে সাজানো বাড়িগুলো যেন ছবির মতো সুন্দর। পথে চলতে চলতে মনে হয় এখানে প্রকৃতি আর মানুষের জীবন যেন একে অপরের পরিপূরক। পাহাড়, আকাশ, সবুজ বন আর পরিচ্ছন্ন পরিবেশ মিলিয়ে থিম্পু এক শান্তির শহর। এখানকার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, মনেও গভীর ছাপ ফেলে। যতই আমরা বুদ্ধ ডর্ডেনার দিকে এগিয়ে যাই, পাহাড়ের চূড়ায় ধীরে ধীরে দৃশ্যমান হয় বিশাল সোনালি বুদ্ধ মূর্তি। দূর থেকে তার মহিমা মনকে শ্রদ্ধায় ভরিয়ে তোলে। মনে হয় তিনি যেন সমগ্র থিম্পু শহরকে আশীর্বাদের ছায়ায় আগলে রেখেছেন। মাত্র 8 মিনিটের এই যাত্রা আমাদের শিখিয়ে দেয় ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে নয়, পথের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। সুন্দর বাড়িঘর, রঙিন প্রার্থনার পতাকা, পরিচ্ছন্ন রাস্তা, পাহাড়ের অপরূপ দৃশ্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এই পথ চলা হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভুটানে এলে বুদ্ধ ডর্ডেমা দর্শনের পাশাপাশি এই ছোট পথযাত্রাটি অবশ্যই উপভোগ করার মতো, কারণ এই কয়েক মিনিটেই অনুভব করতে পারবে ভুটানের সৌন্দর্য, সংস্কৃতি, শৃঙ্খলা ও শান্তির অনন্য আবহ। এই পথের আরেকটি বিষয় মনকে গভীরভাবে স্পর্শ করে। ভুটানের মানুষের জীবনযাত্রা, কোথাও কোনো অস্থিরতা নেই, নেই তাড়াহুড়ো, ব্যস্ততা। সবাই যেন শান্ত, সংযত এবং নিয়ম মেনে নিজের কাজ করে চলেছেন। এই শান্ত পরিবেশ ভ্রমণকারীদের মনেও এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। দুটো মানুষ যখন বাক্যালাপ করছে, তাদের কথা পাশের লোকও কিন্তু শুনতে পায় না। রাস্তার পাশে ছোট ছোট দোকান, পরিপাটি বাড়িঘর আর সবুজে ঘেরা পাহাড়ি ঢাল দেখে মনে হয় প্রকৃতিকে ভালোবেসে মানুষ কীভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তার এক অনন্য উদাহরণ এই থিম্পু। এখানকার প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি করার মতো। গাড়ি যতই সামনে এগোয়, ততই নতুন নতুন সৌন্দর্য চোখের সামনে ধরা দেয়। পাহাড়ি বাতাসের শীতল স্পর্শ আর নির্মল পরিবেশ মনকে ভরে তোলে এক অদ্ভুত আনন্দে। চারিদিকে এতটাই পরিচ্ছন্নতা যে কোথাও ময়লা বা অগোছালো পরিবেশ চোখে পড়ে না। প্রকৃতির প্রতি মানুষের এই শ্রদ্ধাবোধ সত্যিই প্রশংসনীয়। গাড়িতে ওঠার শুরুতেই কিন্তু আমাদের ড্রাইভার ভাই এবং গাইড দুজনেই কিন্তু আমাদের জানিয়ে দিলেন কোথাও এতটুকু নোংরা ফেলা চলবে না। আমাদের গাড়িতে ডাস্টবিন রয়েছে, সেখানেই আপনারা নোংরা জমিয়ে রাখুন, আমরা যথাসময়ে সেটাকে ফেলে দেব। ধীরে ধীরে আমরা পাহাড়ের আরও উঁচু দিকে উঠতে থাকি। নিচের দিকে তাকালে থিম্পু শহরটি যেন এক সুন্দর ছবির মতো মনে হয়। পাহাড়ের কোলে সাজানো বাড়িঘর, সবুজের বিস্তার আর নীল আকাশ মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। এক মুহূর্তে মনে হয় প্রকৃতির এত কাছাকাছি এসে সত্যিই আমরা সৌভাগ্যবান। পথ চলতে চলতে পথের বাঁকে বাঁকে মাঝে মাঝে এই বুদ্ধ মূর্তিটিকে একটুখানি দেখা যাচ্ছিল, আর মন অধীর আগ্রহে অপেক্ষা করছিল
কখন আমাদের গাড়ি সেই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছাবে। আমাদের হোটেল থেকেও কিন্তু এই বুদ্ধ মূর্তিটিকে দেখা যায়, কারণ এই মূর্তিটি এতটাই উঁচুতে অবস্থিত, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মূর্তিটিকে দেখা যায়। দূর থেকে মাঝে মাঝে নজরে পড়ছিল বিশাল সোনালী বুদ্ধ মূর্তি। শুধু তার আকারের জন্য নয়, শান্তি ও করুণার প্রতীক হিসেবে সকলকে মুগ্ধ করে। চারপাশের নীরবতা, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আর নির্মল বাতাস মিলে এই স্থানটিকে আরও পবিত্র ও অনন্য করে তুলেছে। এই সংক্ষিপ্ত পথ চলা শুধু এক দর্শনীয় স্থানে পৌঁছানোর যাত্রা নয়, এটি ভুটানের সৌন্দর্য, সংস্কৃতি, শৃঙ্খলা ও প্রকৃতি প্রেমকে খুব কাছ থেকে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা। এই স্মৃতি হৃদয়ে অনেক দিন অমলিন হয়ে থাকবে। এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমাদের গাড়ি ডরডেনমার প্রাঙ্গণে দাঁড়িয়েছে টেরও পাইনি। গাড়িটা এসে পৌঁছাতেই আমাদের গাইড এবং ড্রাইভার ভাই বলে দিলেন, ভেতরে কিন্তু ফটো তোলা গেলেও মন্দিরের ভেতরে ঢুকে কোনো রকম চেঁচামেচি করা চলবে না এবং ভেতরে কোনো ফটোগ্রাফি চলবে না, বাইরে থেকে ফটোগ্রাফি নেওয়া যেতে পারে। তাই আমরা সবাই মিলে সেই গাড়ির থেকে আস্তে আস্তে সবাই নেমে পড়লাম। এই মন্দিরে প্রবেশ করবার জন্য কিন্তু প্রত্যেককে মাথাপিছু 500 টাকা করে আমাদের দিতে হয়েছিল। আমরা আমাদের গাইডকে সেই টাকাটা দিই, উনি আমাদের সকলের জন্য টিকিট করে নিয়ে আসেন। ভুটানের রাজধানী থিম্পুর পাহাড়চূড়ায় অবস্থিত বিখ্যাত বুদ্ধ ডরডেনমা মন্দিরের প্রাঙ্গণে আমরা এখন উপস্থিত হলাম। এখানকার পরিবেশে পা রাখতেই মন ভরে যায় এক অপূর্ব শান্তি আর প্রশান্তিতে। চারিদিকে নির্মল বাতাস, সবুজ পাহাড় আর নীরব প্রকৃতি যেন এই স্থানটিকে আরও পবিত্র করে তুলেছে। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বিশাল সোনালী বুদ্ধ ডরডেনমা মূর্তি। প্রায় 54 মিটার বা 169 ফুট উঁচু এই মূর্তিটি বিশ্বের অন্যতম বৃহৎ বসা বুদ্ধ মূর্তির মধ্যে একটি। দূর থেকেই এর জ্যোতি চোখে পড়ে, আর কাছে এলে এর বিশালতা সত্যি বিস্মিত করে। পাহাড়ের চূড়ায় বসে থাকা এই মূর্তিটি যেন সমগ্র থিম্পু শহরের ওপর শান্তি, করুণা ও আশীর্বাদের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মূর্তিটি ব্রোঞ্জ দিয়ে নির্মিত এবং বাইরের সোনালি অংশ সোনালি রঙে আবৃত। সূর্যের আলো পড়লে পুরো মূর্তিটি ঝলমল করে ওঠে। বুদ্ধের শান্ত মুখাবয়ব, অর্ধ নিমিলিত চোখ, মৃদু হাসি এবং ধ্যানমগ্ন ভঙ্গি মানুষের মনে এক গভীর প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে। মনে হয় তিনি যেন নীরবে মানবজাতিকে ভালোবাসা, সহমর্মিতা ও অহিংসার শিক্ষা দিয়ে চলেছেন। এই মন্দিরের ভেতরেও রয়েছে অসংখ্য ছোট বড় নানা ধরনের বুদ্ধ মূর্তি। এগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এগুলোর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। দেশ বিদেশ থেকে আসা ভক্তরা এখানে প্রার্থনা করেন, ধ্যান করেন এবং শান্তির আশীর্বাদ কামনা করেন। চারপাশে একবার চোখ বুলিয়ে দেখলাম, সত্যি এখানকার পরিবেশ অসাধারণ। এই উচ্চতা থেকে পুরো থিম্পু শহরটি যেন হাতের তালুর ওপর সাজানো একটা ছবির মতোই মনে হচ্ছে। পাহাড়ের কোলে সারি সারি বাড়িঘর, সবুজ বনভূমি, আঁকা বাঁকা রাস্তা, দূরের নীল পাহাড় একসঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্য। প্রকৃতির এই অপরূপ রূপ ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সত্যিই কঠিন। এখানকার পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল,
দর্শনার্থীরা নীরবে ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শান্তভাবে বসে ধ্যান করছেন। চারিদিকে এমন এক নীরবতা বিরাজ করছে যা শহরের ব্যস্ত জীবনে খুব কমই অনুভব করা যায়। দাঁড়াও, ভেতরটা তো ফটো তোলা গেল না, তাই বাইরেটা একটুখানি নিয়ে যাই আর কি, এটাই স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে। না দেখি, এই যে আমাদের গ্রুপে যারা আছে তারা প্রত্যেকে এই যে এখানটা, আর আমি এই যে ওদের ফটোগ্রাফার। এবার এখান থেকে আবার কোথায় যাবো গো আমরা? আচ্ছা কোথায় যাই? হ্যাঁ, নেক্সট গন্তব্য কোনটা ঠিক জানি না, গাইডের সঙ্গে কথা হয়নি এখনো। ওই নেক্সট গন্তব্যে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা করছি নাও। এই যে আমাদের গ্রুপের এখানে হচ্ছে পলি আর এটা হচ্ছে পূর্ণিমা। ওরা একটু নাচানাচি করতে চাইলো, নাচানাচি করতে করতে ওদের ফটোটা তুলে নিচ্ছি, ভিডিওটা করে নিলাম। এই জায়গা ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে আর একটুখানি তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি। বেশ সুন্দর জায়গাটা, ভীষণই ভালো লাগলো। তবে দুঃখের বিষয় একটাই, ভেতরে কি আছে সেটা তোমাদের দেখাতে পারলাম না। ভেতরে কি আছে দেখতে হলে তোমাদের নিজেদেরই আসতে হবে। হ্যালো, বলো কেমন লাগছে বলো। দারুণ লাগলো, কিন্তু ভেতরটাও দারুণ লেগেছে। প্রচুর মূর্তি রয়েছে ভেতরে, একতলা, দোতলা এবং তিনতলাতে। ঠিক, কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ জন্য তোমাদের জন্য একদম। না। তাহলে ওটা দেখতে হলে সবাইকে আসতে হবে বলো। হ্যাঁ ভুটান একবার অবশ্যই আসা উচিত সবার, হ্যাঁ, ওটা দেখতে কারণ এত অসাধারণ প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি, মানে মনোমুগ্ধকর। তুলতে পারলেও খুব। বাইরের ভিউ এতটাই সুন্দর একদম যে সেই মানে আক্ষেপটা কিন্তু আর রইলো না। ঠিক। দারুণ সুন্দর বাইরের ভিউ। ঠিক আছে। হাই না হচ্ছে, দেখো, দাঁড়াও, দারুণ। হ্যাঁ ভিডিও করছি, দাঁড়াও দাঁড়াও, দারুণ দারুণ। তাতু তাকা ওখান থেকে। বাহ, এটা হচ্ছে ওই যে মন্দিরটা রয়েছে বুদ্ধ মন্দির, তার গায়ে এই যে সুন্দর একটা হাতির মূর্তি। ভালো লাগলো দেখে, তাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি। করে নিয়ে এই দেখো, দারুণ দারুণ, বাহ, দারুণ দারুণ দারুণ, অপূর্ব। তাই নিতাই, এই না গৌর নিতাই করো, এই নাও। এই যে গৌর নিতাইরা সব রয়েছে আমার পিছনেই, দেখো, এই দেখো গৌর নিতাইরা সব হাত তুলে নৃত্য করছে, দেখো। হ্যাঁ, সমবয়সীদের সঙ্গে আসার আনন্দই কিন্তু আলাদা। বা মেয়েদের সঙ্গে যাই, অনেক জায়গাতেই যাই, কিন্তু সেখানে গেলে একটা বাধা ধরা বিধিনিষেধ থাকে। যেহেতু ওরা সব বড় হয়ে গেছে, সেই জন্য ওদের কথা অবশ্যই মেনে চলতে হয়। আর নিজেরা আসলে আমাদের ইচ্ছের মালিক আমরা নিজেরাই, সেখানে অবশ্যই এনজয়মেন্টটা একটু বেশি হয়। এই আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি বয়সের না হলেও, কেউ হয়তো একটু 4-5 বছরের ছোট, কেউ বা 2-1 বছরের বড়, কেউ বা আমরা সমবয়সী। আমরা 9 জন এসেছি, কিন্তু 9 জন মোটামুটি সকলেই এজেড। 2-1 জন একটু কম বয়সে রয়েছে, মোটামুটি 49-50, আমাদের 60 আপ। এই দেখো পূর্ণ উদ্যমে কিন্তু আমরা 60 আপ হয়েও কিন্তু এই দেখো ঘুরছি 63+। বয়সটা বলার কারণ আমাকে দেখে সবাই অনুপ্রাণিত হও এবং নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে উপভোগ করার চেষ্টা করো। এদিকে পাহাড়ের ভিউটা সত্যি এত সুন্দর, মানে কি বলবো, আমি চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগছে, দারুণ লাগছে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, আর ওপরে এই সুন্দর বুদ্ধর মূর্তি। এই যে এই মূর্তিটা কিন্তু একদম ওপরে বসানো রয়েছে। আমরা যে হোটেলটায় রয়েছি থিম্পুতে, চোলান খানের হোটেলটার নামই তাই চোলান খান। এটা কিন্তু ওই ব্যালকনি থেকে এই যে এই বিগ্রহটা, এই মূর্তিটা দেখা যাচ্ছে। কাল রাতে আমি ফটো তুলেছিলাম, অনেকটা জুম করে তুলতে হয়েছিল, আর রাত্রের জন্য এসেছিল ফটোটা।
খুব ভাল লাগলো। এতটাই ভালো লাগলো, ভিতরে তোমাদের না দেখাতে পারার আক্ষেপটা কিন্তু রইল না। তোমরাও চেষ্টা করো একবার এসে ঘুরে যেতে। এই যে এটা হচ্ছে এই বুদ্ধ মন্দিরে ঢোকার এই যে গেট, এই আমি ওপর থেকে জুম করে দেখাচ্ছি। এই যে এটা গেট, প্রত্যেকের গেটের স্টাইলগুলো দেখলাম সব জায়গাতেই এই স্টাইলেরই গেট, শুধু এখানে নয়, সব জায়গাতেই একই স্টাইলের গেট। ভালো লাগলো। মন্দির প্রাঙ্গণ থেকে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য আবার আমার চোখে নতুন করে ধরা দিল। সবুজ পাহাড়ের ঢাল, নির্মল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘ এবং দূরে দূরে বিস্তৃত থিম্পু শহর, সব মিলিয়ে এটি ফটোগ্রাফি ও প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান। আমাদের গাইড বললেন এরপর আমাদের গন্তব্য হলো পাশেই রয়েছে একটা দুর্গা মন্দির, সেখানে। যদিও ভিডিওটা একসাথে করবার জন্য ভিডিওটা একটু বড় হলো, আজকাল বড় ভিডিও কেউ দেখতেই চায় না, কিন্তু প্রকৃতির এত সুন্দর রূপ, এটাকে আমি বাদ দিয়ে যে ভিডিওটা তৈরি করব সেটাও আমার ভালো লাগছে না, তাই ভিডিওটা একটু বড়ই হলো। আমরা দুর্গা মন্দিরে এসে পৌঁছালাম। এই যে এটা গেট। ভেতরে ভিডিও অ্যালাউ কিনা জানি না, তাই বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে দিই আগে। এই বৌদ্ধ মন্দির থেকে দুর্গা মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, এই মিনিট 20-র মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই দুর্গা মন্দিরের কাছে। এত সুন্দর সিনারি, অপূর্ব। খুব একটা ঠান্ডা কিন্তু নেই, আমরা সব শীতের জামা কাপড় নিয়ে এসেছি, কিন্তু থিম্পুতে মনে হচ্ছে না লাগবে, কারণ আমি একটা শাল চুড়িদার ওপরটা পরে এসেছি, তাতেই বেশ গরম গরম লাগছে। দূর থেকে এই মন্দিরের চূড়া নজরে পড়ছিল। ভারতীয় ও ভুটানি স্থাপত্যশৈলীর সুন্দর সমন্বয়ে নির্মিত এই মন্দিরটি সত্যিই ভীষণ সুন্দর। দেখো কি দারুণ মেঘ, দেখো নীল আকাশে সাদা মেঘ, অসম্ভব সুন্দর লাগছে। দেখো ঝকঝক করছে আকাশ, অপূর্ব লাগছে। আর খুব একটা গরমও নেই, আবার খুব একটা ঠান্ডাও নেই, ওয়েদারটা কিন্তু ভীষণই মনোরম। এই মন্দিরের সামনেই দেখো এই সুন্দর ফুলগুলো রয়েছে, অপূর্ব। বাহ, দারুণ। অপূর্ব। ওই পাশটাতেও রয়েছে। এই দুর্গা মন্দিরের বাইরে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে। এই শিব মূর্তিটি কিন্তু এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের শ্রেণী, সবুজ বনভূমি আর সুন্দর মেঘেদের ভেসে বেড়ানো, অপূর্ব সে দৃশ্য। আর মন্দিরের ভেতরে রয়েছে দুর্গার নানা রকম অবয়ব, আরও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। মন্দির প্রাঙ্গণটায় এত সুন্দর করে ফুলবাগান দিয়ে সাজানো রয়েছে, ভীষণ ভালো লাগছে। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই বাইরেটাই তোমাদের একটু দেখাচ্ছি। এখানে টাইমিংটা দেওয়া আছে। ওখানে কষ্টিপাথরের অনেকগুলো মূর্তি রয়েছে, কিসের কিসের জানি না। এই দেখো, এই যে ছোটো 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 বক্স বক্স করা আছে, এগুলো সব কিন্তু কষ্টিপাথরের মূর্তি। যাব ওর কাছে। তবে ভুটানের আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো যেখানেই যাচ্ছি না কেন এই ফুলের সৌন্দর্য মনকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। যেখানে যাচ্ছি, রেস্টুরেন্ট, কোনো বাড়ির সামনে, যে কোনো জায়গায়, রাস্তার পাশে, সব জায়গাতে নজরে পড়বে এই ফুলের সমারোহ, অপূর্ব সে দৃশ্য।
অনেক ফুলের ছোট ছোট ভিডিও আমি পোস্টও করেছি, তোমরা দেখে নিতে পারো। এই মন্দিরের ভেতরে দুর্গা মূর্তি, গণেশ মূর্তি কিছুই তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু দেখো বাইরের পরিবেশটা কি অদ্ভুত সুন্দর, এত ভালো লাগছে। দেখো দারুণ সুন্দর, যেমন আকাশ তেমনি পাহাড়, অদ্ভুত সুন্দর। কিন্তু এত তাড়াহুড়া করছে, আমরা কি করবো, আর এখান থেকে গিয়ে কোথায় যাব জানি না। দেখো বাড়িঘরগুলো কি দারুণ লাগছে, ওপর থেকে দেখো দারুণ লাগছে। একটু লাইভ করতে পারলে ভালো হতো, কিন্তু এখন কানেকশন পাবে কিনা তাও জানি না। ভিডিও করে নাও, হ্যাঁ, পরে তুমি ওটা ওই জন্য ভিডিওই করে নিলাম। হ্যাঁ, পরে ওকে বানিয়ে নিও। এখানটা কি সুন্দর ঠান্ডা, কারণ দুর্গা মন্দিরের ভেতরেও বেশ সুন্দর সুন্দর কষ্টি পাথরের অনেকগুলো দেখলাম মূর্তি রয়েছে। দুর্গা, গণেশ, সব ঠাকুরই আছে, অনেক ঠাকুরই আছে দেখলাম। সব আমাদের হিন্দু মত। হ্যাঁ, হিন্দু ধর্মের দেখলাম সমস্ত ঠাকুরই রয়েছে, কিন্তু ভেতরে ভিডিও করতে পারলাম না, ভিডিও করা নিষেধ। তার কি করা যাবে, মুখেই তোমাদের বলে দিলাম। দারুণ লাগছে দেখো। আচ্ছা, উনি হচ্ছে আমাদের গাইড, আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য রয়েছেন। তা ওনাদের কিন্তু এখানে দেখলাম সকলেই যে এই ধরনের পোশাক পরিধান করে। আপনাদের এখানে কি মানে आपका यहाँ पर ये कि आपका नेशनल ड्रेस है नहीं? ये चिन्ह हम लोग का नेशनल ड्रेस बोलता है। अच्छा, ये नाम चिन्ह को बोलता है। नामचिन हो को को ओ नामचिन को लेडीज का चिन्ह ये कीरा बोलता है। कीरा बोलता है लेडीज को। लेडीज আচ্ছা আচ্ছা, জামাটাকে কিরা বলে? না লেডিসদের বলছে কিরা। না না, মানে এই ড্রেসটা হ্যাঁ, का আচ্ছা আচ্ছা, মানে জানি না, ওই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করলাম। ধন্যবাদ। অনেক কিছু জানি না, আপনাদের এখানকার অনেক সংস্কৃতি সম্পর্কে আমরা পরিচিত নই। ঠিক আছে, আস্তে আস্তে কোনো কিছু জানতে হলে আপনার কাছ থেকে অবশ্যই জেনে নেব। আমাদের সাথে একটা গ্রুপ ছবি। আজকের আকাশটা খুব সুন্দর, একদম নীল হয়ে আছে। দুর্গা মন্দির থেকে আমরা বেরোলাম। এই দুর্গা মন্দির দেখে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। এবার আমাদের গন্তব্য হলো ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে থিম্পুর জাতীয় পশু টাকিন। টাকিন এর আগে অবশ্য কোনো দিন দেখিনি, এর সম্পর্কে কোনো অভিজ্ঞতাও নেই, তাই টাকিন দেখার অবশ্যই আগ্রহ রয়েছে। তাই আমাদের গাড়ি যাত্রা শুরু করলো মনোরম পাহাড়ি পথ ধরে। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর আমরা জানলার বাইরে চোখ রেখে উপভোগ করছি ভুটানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ পাহাড়, নির্মল বাতাস, আঁকাবাঁকা রাস্তা আর পরিপাটি পরিবেশ, সব মিলিয়ে এই পথ চলা যেন এক অনন্য অভিজ্ঞতা। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট রঙিন বাড়িঘর, রঙিন প্রার্থনার পতাকা আর সবুজ গাছপালা পথের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এই দেশটিকে সাজিয়ে তুলেছে। আমরা জুন মাসে ভুটান ভ্রমণে বেরিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে বর্ষাকাল বের হচ্ছি, হয়তো বৃষ্টির মধ্যে পড়ব, কিন্তু এখানে এসে দেখলাম আকাশ শরৎকালের মতো ঝকঝক করছে। ভীষণই ভালো লাগলো। ভুটানের বুক চিরে প্রবাহিত হয়েছে অসংখ্য স্বচ্ছ নদী, যার মধ্যে ওয়াংচু, পুনাখাচু এবং মানাস নদী উল্লেখযোগ্য। পাহাড়ের ঢালে ঘন সবুজ বন, রঙিন বুনো ফুল, নির্মল ঝর্ণা এবং মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য ভুটানকে আরও মোহময়ী করে তুলেছে। আমাদের গাইড বললেন যে টাকিন পার্কে যাওয়ার পূর্বে মাঝখানে সাইট সিন করার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে, যেখান থেকে নাকি এই থিম্পু শহরকে খুব সুন্দর দেখা যায়। ভুটানের একটি বড় বৈশিষ্ট্য হলো এখানকার পরিবেশ সংরক্ষণের প্রতি মানুষের আন্তরিকতা। দেশের অধিকাংশ এলাকাই বনভূমিতে আচ্ছাদিত, তাই এখানকার বাতাস নির্মল, পরিবেশ শান্ত, প্রকৃতি আজও তার স্বাভাবিক সৌন্দর্য ধরে রেখেছে। দেখতে দেখতে আমরা সেই নির্দিষ্ট ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। অপূর্ব ভিউ এখানকার, অপূর্ব রাস্তা দেখো, হ্যাঁ, যেমন রাস্তা
এই দেখো এখানে কিন্তু আবার দেখো এই যে চাষবাসও করা হয়েছে, এই দেখো জুম করে দেখাচ্ছে, দেখো এই দেখো এখানে চাষবাস করছে, এই যে প্লেন ল্যান্ডগুলোতে দেখো এখন কি লাগিয়েছে বোঝা যাচ্ছে না, ছোট ছোট জমি। চাষ হবে। ধানটা এখন লাগায়, ওই যে লাগাচ্ছে ওটাই ধানের ওই যে রোয়া লাগানো, তাও যেটুকু হয়। মানে দেখতে ভালো লাগছে। দেখো নদীটার ওদিকটা একটু ইয়ে করে দিয়ে, দেখো নদীটার ওদিকে গাড়িগুলো কি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমাদের গাড়িটা যাবে না ওইদিকে, ওই দেখো একটা ছোট্ট তিত্তির করে একটা নদী দেখো বয়ে চলেছে, দাঁড়াও দেখাই, এই জুম করি, হ্যাঁ এই দেখো তিত্তির তিত্তির করে একটা নদী বয়ে চলেছে, দেখো এই দেখো বুঝতে পারছো, এই দেখো এই যে থিমপুর এই ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে গেলাম টাকিন পার্কের উদ্দেশ্যে। আর যত দূর চোখ যায় শুধু খালি পাহাড়, গাছপালা, সুন্দর মেঘ, এত ভালো লাগছে যেন সেখান থেকে চোখ ফেরাতে পারছি না, যেন মনে হয় কোনো রকম খাওয়া দাওয়া না করে এইভাবেই জানলার ধারে বসে থাকি। এইভাবে দেখতে দেখতে আমাদের গাড়ি এসে পৌঁছালো সেই টাকিন পার্কের সামনে, যেটা নাকি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। ন্যাশনাল পার্ক বা জু মানেই আমরা সাধারণত বুঝি বিভিন্ন ধরনের জন্তু বা পাখির সমাবেশ, কিন্তু এই জুতে কিন্তু শুধুমাত্র টাকিন ছাড়া অন্য কোনো পশু নেই, পাখিও নেই। তবে এখানে অনেক দেখলাম পায়রা রয়েছে, তবে এরা কিন্তু পোষ্য নয়। বড় বড় গাছ দেখে এদের আস্তানা হয়েছে এই গাছগুলো। এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য আমাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হলো 300 টাকা। মিনিট 15 এই খাড়াই রাস্তা ধরে এগিয়ে গিয়েই দেখা মিলবে বাইরে তৈরি করা রয়েছে দুটো টাকিনের মূর্তি বসানো রয়েছে। যদিও আমার এতখানি বয়সে আমি কিন্তু কোনো দিন টাকিন দেখিনি, ছবিতে দেখেছি, তবে সামনাসামনি দেখিনি। এই টাকিন দেখার লোভেই কিন্তু এই পার্কে আমাদের প্রবেশ। কারণ তোমরা যদি চাও যে তোমরা টাকিন দেখেছো আগে থেকে, তাহলে কিন্তু এখানে না ঢুকলেও তোমাদের চলবে, কারণ এখানে কিন্তু এই টাকিন ছাড়া আর কিচ্ছু নেই। তোমাদের বারবার করে বলছি, শুধুমাত্র এই টাকিন দেখার জন্যই লোক এখানে আসে। টাকিন ভুটানের জাতীয় পশু। পৃথিবীর খুব কম জায়গাতেই এই বিরল প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। এই যে এখান দিয়ে ঘোরানো অনেক সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে এখন উপরে যাব। এখন জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, কি আছে, এখন গেলে বুঝতে পারবো। তবে এখানে গাছে দেখছি এই দেখো প্রচুর পাখি বসে আছে, যে এগুলো উঠছে যখন তখন দেখতে দারুণ লাগছে। দেখা যাচ্ছে না মনে হয়, উড়লে পরেই দেখা যাবে। প্রচুর পাখি বসে আছে, এই যে এই দেখো এই দেখো। দেখো এটা হচ্ছে ভুটানের জাতীয় পশু টাকিন। কোনোদিন অবশ্য দেখিনি। এই দেখো ছায়াতে বসে আছে, এই যে এই টাকিন দেখার জন্যই মেইনলি এখানে ঢুকলাম, আর কি আছে জানি না। অনেকটা কিন্তু দেখতে আমাদের মানে ইন্ডিয়ার যে বাইসান রয়েছে অনেকটা ওই রকম, আবার এদিকে বড় রাম ছাগলের মতো মনে হচ্ছে, শিংটা অনেকটা মহিষের মতো। দাঁড়াও ক্লিয়ার করে অন্য একটা দেখাচ্ছি। ওই যে দূরেও দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো, ওই যে দাঁড়াও কাছের থেকে দেখাচ্ছি। এই থিমপুর যে অ্যানিম্যাল পার্কটাতে আমরা এলাম, এখানে কিন্তু তেমন কিছু নেই। 300 টাকার টিকিট নিল। এই যে শুধু ওপরে ওঠো আর নামো,
এই যে সিঁড়িগুলো বানানো রয়েছে দেখো, ব্যাক ক্যামেরা করতে এই ঘুরে ঘুরে খালি ওই টাকিন নাকি এই এখানকার যে জাতীয় পশু সেই টাকিনেই রয়েছে কয়েকটা ছাড়া, তাছাড়া কিন্তু আর কিছুই কিন্তু নেই। তার জন্য 300 টাকা টিকিট অনেকটা বেশি। তা যাই হোক, ঢুকে পড়েছি যখন, এই যে আমি আর ওইদিকে আমার বান্ধবীরা সব চলে গেছে, বলে তুমি আর এদিকে এসো না, কিচ্ছু নেই এদিকে। ওই যে ওই পাশেই দেখো, এইভাবে রাউন্ড করে এইটা এই যে সিঁড়িগুলো খালি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে নিয়ে একদিক দিয়ে ওঠো আর একদিক দিয়ে এই যে নামিয়ে দিয়েছে। এই যে এদিক দিয়ে নেমে এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা, কিচ্ছু নেই। তবে তোমরা চাইলে নাও আসতে পারো, তবে যারা নাকি টাকিন দেখতে চাও তারা অবশ্যই এসো। আমরা এলাম কারণ এসছি, টাকাটা বড় কথা নয়। এখানকার জাতীয় পশুটা একটু চাক্ষুষ করলাম। ভাই ওই যে পেছন দিকে এই চিড়িয়াখানায় ঢোকার গেট, ওরা সব উপরে গেছে, বললো তেমন কিছু নেই, তুমি গৌরী দিয়ে ওপরে এসো না, ওই জন্য আমি নিচে দাঁড়িয়ে আছি ওদের জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।